একটা খুব পপুলার কোট আছে যে ইন ডেমোক্রেসি উই গেট দ্য গভর্নমেন্ট হোয়াট উই ডিজার্ভ। মানে গণতন্ত্রতে আমরা সেই সরকারই পাই যেটার আদতে আমরা যোগ্য। এই কথাটা না আমার অনেকটা বাংলা ছবির ক্ষেত্রেও মনে হয়। আমরা সবসময় কমপ্লেন করতে থাকি বাংলা ছবি ভালো হচ্ছে না, মানুষজন দেখছে না, ছবি কেউ ভালো বানাতে পারছে না, ভালো পরিচালক নেই। একই সাথে আমরা কি অ্যাজ অডিয়েন্স খুব একটা ভালো? এই যেমন আজকে একটা ছবি দেখতে গেছিলাম, নারী চরিত্র বেজায় জটিল। ছবিটা ট্রেলারের কিন্তু ভালো রেসপন্স ছিল এবং গানগুলোও বেশ পপুলার হয়েছে। বিশেষ করে ডান্ডা ডুডুং ডুডুং 2.0 শিলাজিতের গানটা, সেটাও খুব বিখ্যাত হয়েছে। অঙ্কুশ ছবিটার প্রমোশন বাগুইয়াটি থেকে বসিরহাট, জোকা থেকে জলপাইগুড়ি সমস্ত জায়গায় করেছে। তারপরেও হলে গিয়ে চিত্রটা কি দেখলাম বলুন তো? ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। একা আমি রিভিউ করতে এসেছি এবং গোটা হলে একা। তো আমরা অ্যাজ অডিয়েন্স যে ছবিকে খুব একটা সুযোগ দিই দেখার, বা ছবিটা কিরকম হতে পারে সেই জন্য সেই উৎসাহ নিয়েও দেখা, সেটাও কিন্তু আমরা করি না। যাকগে, এইটুকু তো ছিল বাংলা অডিয়েন্স নিয়ে কথা। এবার আমরা কথা বলবো নারী চরিত্র বেজায় জটিল ছবিটা কিরকম হয়েছিল। আমি চাইলেই এই ছবিটাকে নিয়ে একটা রোস্টেড রিভিউ বা র্যান্ড ভিডিও বানাতে পারতাম, যদি আমার ছবিটা গোটাটা খারাপ লাগতো। কিন্তু এই ছবিটার মধ্যে কিছু কিছু আইডিয়া, কিছু লোকের পারফরমেন্স এবং কিছু চেষ্টা আমার মনে দাগ কেটেছে, এবং সেই দিকগুলো নিয়েই আমি বলা শুরু করব। প্রথমেই যাকে ভালো লেগেছে সেই ছবিটার প্রডিউসার, সেই ছবিটার কিছুটা স্ক্রিন প্লে এবং ডায়লগও লিখেছে এবং গোটা ছবি জুড়ে পারফর্ম করেছে অঙ্কুশ। গোটা ছবি তাকে সাপোর্ট না করলেও অঙ্কুশ কিন্তু তার চেষ্টা অব্যাহত রেখেছে। তার পারফরমেন্সের মধ্যে কমেডি, কিছু কিছু ডায়লগ, কিছু ইম্প্রোভাইজ করা ডায়লগ, এক্সপ্রেশন, ডান্স, এই দিকগুলো বেশ ভালো। অঙ্কুশের চুঙ্কুমুঙ্কু পারফরমেন্স বাদেও আরো যে জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই ছবিটার ভাবনা। ছবিটার নাম নারী চরিত্র বেজায় জটিল, এবং ট্রেলার দেখলেও মনে হবে এই ছবিটা যেন নারীদের নিয়ে ননস্টপ কমপ্লেনই করে যায়, একটা নারী বিদ্বেষী ছবি। ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক ওটার উল্টো ছবি। মানে এখানে দেখাচ্ছে, যেরকম অনেক ছবি দেখতে পারবেন যে একটা ছবির প্রোটাগনিস্ট প্রথমে একটা জিনিসের সম্পূর্ণ বিরুদ্ধে থাকে এবং গোটা ছবি জুড়ে, গোটা ছবির জার্নিতে সে গিয়ে একটা চেঞ্জড মানুষে পরিণত হয়। এই ছবিটার মেইন আইডিয়া কিন্তু সেটাই, যে একটা নারী বিদ্বেষী ছেলে যার সমস্ত মেয়েদেরকে নিয়ে কমপ্লেন, সে এটা তার মাকে নিয়ে কমপ্লেন, তার ঠাম্মাকে নিয়ে কমপ্লেন, তার যে প্রেমিকা বা যাকে সে পছন্দ করে তাকে নিয়ে কমপ্লেন, বোনকে নিয়ে কমপ্লেন, এবং একদিন একটা ডিভাইন ইন্টারভেনশনে, মানে দৈব বরে সে এরম একটা বর পায় যে কারণে সে মেয়েদের মনের কথা পড়তে পারে, এবং তারপর সে একটা সেন্সিবল মানুষ হিসেবে তৈরি হয়। তো এইটাই হচ্ছে গিয়ে তফাৎ সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি এবং এই ছবিটার মধ্যে, যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা নারী বিদ্বেষী হয়ে সেটাকে গ্লোরিফাই করতে খুব পছন্দ করে, কিন্তু এই ছবিটা সেটা নয়। এখানে যে নারী বিদ্বেষী তাকেই খারাপ দেখায় এবং তার জার্নির মধ্যে দিয়ে সে যেন আরো মেয়েদেরকে বুঝতে পারে, আরো একটা সেন্সিবল মানুষে পরিণত হয়, সেই দিকে ফোকাস করে। তো মেইন আইডিয়াটা, এটার যে বীজটা ছিল সেই বীজটা কিন্তু সলিড ছিল। এই ছবির আইডিয়া অর্থাৎ বীজটা খুব ইন্টারেস্টিং হলেও সেই বীজ থেকে যে ওভারঅল গাছটা তৈরি হয় সেই গাছটা একদমই জমে না, সেই গাছের ফল মোটেই মিষ্ট নয়। অর্থাৎ প্রচন্ড খুচরো খাচরা জিনিস ছবিটার মধ্যে জুড়েছে, যেটা ওই আইডিয়া থেকে স্ক্যাটার্ড হয়ে একটা অন্য ছবিতে দাঁড়িয়েছে, যেগুলো আমি অবশ্যই নেগেটিভ পয়েন্ট বলবো। বাট দ্য লাস্ট পজিটিভ পয়েন্ট যেটা আরো বেশি ওয়ার্ক করেছে সেটা হচ্ছে কিছু কিছু কমেডি সিন, কিছু কিছু কমেডি ডায়লগ খুব ভালো ওয়ার্ক করেছে, এবং সেটার মধ্যে রাজনৈতিক পোক আছে। যে কারণে আমি সবসময় মেন স্ট্রিম ছবির সাপোর্টে থাকি, সেটা হচ্ছে মেন স্ট্রিম ছবি থাকলে ছবির মধ্যে রাজনীতিটাও আরো বেশি করে প্রকট থাকবে। এই ছবির যে ভিলেন, সেও কিন্তু একটা কমিক ভিলেন, কিন্তু তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। যেরকম আমরা রজতাভ দত্তের অনেক ক্যারেক্টার দেখেছি, তার আগে উৎপল দত্তের ক্যারেক্টার দেখেছি, এখানেও ভিলেনের ক্যারেক্টারটা একটা পলিটিশিয়ান, যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। তাছাড়া কিছু কিছু কমেডি সিন, দেবরাজের সাথে অঙ্কুশের কয়েকটা ডায়লগ, এবং আমরা একটা সিরিজ দেখেছিলাম না হইচইতে, হস্টেল ডেজ নামে, সেখানে যারা যারা পারফরমেন্স করেছিল, নীলাঞ্জন ঘোষাল ছিল, আরো একজন ছিল যারা খুব ভালো কমেডি করেছিল, তাদেরকেও এই ছবিতে রেখেছে, এবং তাদের সাথে কিছু কিছু সিন আছে সেটাও খুব ভালো। একটা সিনের যদি উদাহরণ দিই, একটা ক্যারেক্টার কানে শুনতে পায় না, তো তাকে বলছে আমি একটু শান্তির জন্য যেতে চাই একটা জায়গায়, সেই শান্তিরটাকে আমরা যেরকম শান্তির ছেলের সাথে অন্য একটা জিনিস শুনি, ও ওটার সাথে গুলিয়ে ফেলেছে। তো এই সমস্ত কমেডি সিন কিছু কিছু ক্ষেত্রে আমার জন্য ভালো ওয়ার্ক করেছে। এছাড়া আমি শুরুতেই বললাম যে এই ছবিটার মধ্যে ডিভাইন ইন্টারভেনশন আছে, অর্থাৎ দেবতার হস্তক্ষেপ। আপনারা যদি এরকম আরো কোনো ছবি দেখতে চান, সেটা হচ্ছে কিউ কি মে ঝুট নেই বলতা, যেখানে একদিনের পরে গোবিন্দা আর মিথ্যে বলতে পারতো না, এখানেও দেবতার বরে একটা ক্যারেক্টার অর্থাৎ অঙ্কুশ, সে মেয়েদের সমস্ত মনের কথা শুনতে পাচ্ছে। তো দেবতার হস্তক্ষেপ হওয়ার পর ছবিতে যেই ঘটনাগুলো ঘটে, যে কোনো ছবির ক্ষেত্রে যখন ডিভাইন ইন্টারভেনশন হয় তখন কিন্তু সেগুলো দেখতে হেভি মজা লাগে। এবং এই ছবিতে একটা বড় সড়ো সারপ্রাইজ আছে, সেটা কি সারপ্রাইজ অর্থাৎ কে আছে ওই চরিত্রে আমি বললাম না, কিন্তু দেবতার গলাতে একটা বিরাট বড় সুপারস্টার রয়েছে। তো এই সুপারস্টারের গলা, তার অভিনয় এবং ওই ডিভাইন ইন্টারভেনশনের পোর্শনটা আমার ক্ষেত্রে বেশ ভালো লেগেছে। এইবার আমরা সোজা এর নেগেটিভ পয়েন্ট, যে কারণে এই ছবিটা একেবারেই ভালো ছবি হিসেবে দাঁড়াতে পারেনি, সেইগুলোতে যাব। নেগেটিভ পয়েন্টের প্রথমেই বলবো, এই ছবিটা হতে চেয়েছিল একটা মাসালা ছবি। মাসালা ছবি কি? যেটার মধ্যে সমস্ত ধরনের ইমোশনই থাকে, কমেডি থাকে, ড্রামা থাকে, টু সাম এক্সটেন্ট অ্যাকশন থাকে, ইমোশনাল পোর্শন থাকে।
এই ছবিটার মধ্যেও সেগুলো রাখার চেষ্টা হয়েছে, কিন্তু ওভারঅল যেহেতু খুব কম বাজেটে এবং খুব কম প্রোডাকশন ভ্যালুতে তৈরি একটা ছবি, যে কারণে এই পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে চোখে যে ছবিটা কোথাও গিয়ে দাঁড়াতে পারছে না। কমেডি সিনগুলো অঙ্কুশ ভালো পারফর্ম করছে, বা যারা অভিনয় করছে, সেটা আবেরি সিংহ রয় হোক, দেবরাজ ভট্টাচার্য হোক, তারা পারফরমেন্স ভালো দিচ্ছে এবং সাপোর্টিং কাস্ট খুব ভালো, সোহাগ সেন আছে, সোহিনী সেনগুপ্ত আছে। কিন্তু ওভারঅল যে কেওসটা কোরিওগ্রাফ করতে হয়, সেখানে ডিরেক্টর তো নিজে অপটু বটেই, এবং এই কেওসটার মধ্যেও যেরকম সাউন্ড ইউজ করতে হয়, যেরকম মোমেন্ট ডিজাইন করতে হয়, পুরো ব্যাপারটাই খুব ঘাটা, যে কারণে ছবিটা কমেডি হিসেবেও দাঁড়াতে পারছে না। তারপরে ছবিটার রোম্যান্সের জায়গাটা খুবই ব্লান্ট রোম্যান্স। ওয়েন্দ্রিলার সাথে অঙ্কুশের আমরা রিয়েল লাইফে যেরকম সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, সেই ব্যান্ডারটা অনেক বেশি ফান দেয়। রেদার এখানে যে ওদের রোম্যান্সটা রয়েছে একদম ওয়ার্ক করে না, এবং ওয়েন্দ্রিলার পারফরমেন্স খুবই বাজে, আমার একদমই জমেনি। এবার আসি ভিলেনের পোর্শনে। এই জাতীয় ছবিতে ভিলেন যদি কমিক ভিলেন হয়, সেটা করা কিন্তু আরো বেশি কঠিন। আপনারা একবার মনে করে দেখুন, আমরা ছোটবেলায় যে ছবিগুলো দেখতাম, যেগুলোতে রজতাভ দত্ত ভিলেন হতো, একই ভিলেন, একই রকম ভিলেন পরপর সমস্ত ছবিতে হচ্ছে, তারপরেও রজতাভ দত্ত কতটা ইনোভেশন আনতে পারে। এখানে ভিলেনের ক্যারেক্টারটা করেছে কৌশিক চক্রবর্তী, যাকে আপনারা বেহুলা সিরিয়ালের চাঁদ সদাগরের ভূমিকায় দেখতেন। তিনি কিন্তু স্ট্রং, সলিড, সিরিয়াস ভিলেন হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু কমিক ভিলেন অত সহজে সবার পক্ষে পুল অফ করা সম্ভব নয়। প্রকাশ রাজ যেটা করতে পারে, বা রজতাভ দত্ত যেটা করতে পারে, উৎপল দত্ত যেটা করতে পারতো, দীপঙ্কর দে যেটা করতে পারতো, সেটা সবাই করতে পারে না। এখানেও কৌশিক চক্রবর্তীকে যে ভিলেনটা তৈরি করতে চেয়েছিল, সেটা কিন্তু একেবারেই হয়নি। অ্যান্ড ছবিটার যে আইডিয়াটা ছিল, যেটা আমি শুরুর দিকে বললাম, যে একজন নারী বিদ্বেষী চরিত্র, সে কি করে নারীদের মনটা বুঝতে পারছে এবং নারীদের প্রতি সহানুভূতিশীল হচ্ছে, নিজেও একটা সেন্সিবল মানুষ হিসেবে তৈরি হচ্ছে, সেই আইডিয়াটা কিন্তু গোটা ছবিতে মাঝখানে বহুবার ছড়িয়ে গেছে। কখনো রোমান্টিক ট্র্যাকের জন্য ছড়িয়ে গেছে, কখনো ছোট ছোট সাব প্লট, কিছু ইভেন্ট, এই সমস্ত জিনিসের জন্য ছড়িয়ে গেছে। এই ছবিটাকে দাঁড় করানো যেত ইদার কমেডি করে, ওর একটা প্রপার বাজেটওয়ালা মাসালা ফিল্ম করে। আদারওয়াইজ এই ছবিটাকে দাঁড় করানো যেত যদি মাঝখানে ওই ক্যারেক্টারগুলোকে যে বুঝতে পারছে, ওর মাকে বুঝতে পারছে, বোনকে বুঝতে পারছে, ঠাম্মাকে বুঝতে পারছে, সেই সেন্সিবল জিনিসগুলোকে মাঝে মাঝে গ্রোথ দিতে হতো। লাস্টে গিয়ে ক্যারেক্টার এমনি সমস্ত কিছু বুঝে গেল, এই ব্যাপারটা হতে পারে না। তো এই জায়গাটাতেও ছবিটা নোংরাভাবে ফেল করছে। আদারওয়াইজ ক্লাইম্যাক্স সিনটা করতে চেয়েছে কিছুটা সিংঘামের মতো। সিংঘামের ক্লাইম্যাক্স যদি আমরা মনে করি, প্রকাশ রাজকে সবাই মিলে তারা করছিল, এখানেও একটা জিনিস করতে চেয়েছে, কিন্তু সেটার কোরিওগ্রাফিটাই হয়নি। তো এই ছবিটা কোথাও গিয়ে বাজেটে আটকাচ্ছে, কোথাও গিয়ে রাইটিং এর যে কংক্রিট ব্যাপারটা সেটাতেও আটকাচ্ছে, এবং যে ছবিটা হওয়া দরকার ছিল, যে সাবজেক্টটা ওদের কাছে ছিল, সেটা কোথাও গিয়েই হতে পারছে না। তো গোটা ছবিটা জুড়েই একটা ইমোশনের ছুঁচোবাজি চলছে, কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই। ছুঁচোবাজি যেমন এদিক ওদিক যেখানে খুশি চলে যাবে, এইটাও ঠিকঠাক জায়গা করে এগোচ্ছে না। আদারওয়াইজ এই ছবিটার মধ্যে সম্ভাবনা ছিল একটা ভালো ছবি হওয়ার। সো আমরা ডিসকাস করলাম যে এই ছবিটা কি কি কারণে আমার ক্ষেত্রে ব্যাকফায়ার করেছে, একদমই জমেনি, আর কোন কোন জিনিসগুলোতে পোটেনশিয়াল ছিল যেটাতে এটা একটা ভালো ছবি হতে পারতো। বাট আমি খালি একটাই কথা বলতে চাই, যে অঙ্কুশের যে এই চেষ্টার তেষ্টাটা যেন না মেটে। যদি তুমি চাঁদ ছুতে যাও, একদিন 3 তলায় উঠবে, তারপরের দিন 20 তলায়, কোনো না কোনো একদিন নীল আর্মস্ট্রং হয়েই যাবে। তো অঙ্কুশ, তোমার এই চেষ্টাটা জারি রাখো, এবং আরো ভালো ছবি নেক্সট টাইম, আরো বেটার ছবি যেন করতে পারো, সেই চেষ্টাটা করো। এটা মির্জার চেয়ে বেটার ছিল, বাট একটা প্রপার ছবি হয়নি, কিন্তু আরো প্রপার ছবি আস্তে আস্তে হবে। এবং মানুষকেও তার জন্য শুধুমাত্র এই হলে গিয়ে ধুধু করে যেখানে কেউ লোক নেই, সেই ব্যাপারটা না করে আস্তে আস্তে একটু চেষ্টা করতে হবে। ইন্ডাস্ট্রি তখনই তৈরি হয় যখন যারা তৈরি করছে ছবি এবং যারা দেখছে ছবি, তাদের মধ্যে একটা মিথজীবী প্রসেস তৈরি হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। বাকি আমরা তো অনেক জ্ঞান দিলাম এই ছবিটা কিরম লাগলো সেই নিয়ে। আমাদের এই ভিডিওটা কিরম লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে আমাদের ভিডিওটা ভুলবেন না। টাটা।